Hi friends, I am NG sir and you are watching my YouTube channel English Tutorial with NG sir. আজকে আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থিত হয়। চলো আজকের লেসন শুরু করি। আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে। আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আজকে আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন সেটার উপর একটু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হবে, মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সেন্টেন্সকে আমরা অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। 5টি ভাগ। এই 5টি ভাগের মধ্যে প্রথম যে ভাগটা সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, ঘটনা ইত্যাদির বর্ণনা দেয়, তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ হলো কোনো না কোনো জিনিস সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া। বর্ণনা দেওয়ার জন্য তার একটা নির্দিষ্ট ছক বা গঠন আছে। সেই গঠনটা হলো, আমরা শুরুতে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো ভার্ব, তারপর অবজেক্ট, প্লেস, টাইম, রেস্ট। এইভাবে পরপর আমরা শব্দগুলোকে বসিয়ে যাব। তাহলে আমরা যে সেন্টেন্সের গঠনটা পাবো সেই সেন্টেন্সটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এই বাক্যটির শেষে অবশ্যই একটা ফুল স্টপ থাকবে। তাহলে যে ধরনের বাক্য আমরা দেখবো সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে এবং শেষে একটা ফুল স্টপ মার্ক থাকছে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কিন্তু বাক্যের গঠনটা থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিহ্নিত করার উপায়টা খুঁজে পাই। এখন ব্যাপার হচ্ছে একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বুঝে নিই। ধরা যাক একটা বাক্য লিখলাম আমি, দ্য বয় ইজ গোয়িং টু স্কুল। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য বয়, ইজ গোয়িং এটা হলো ভার্ব, টু স্কুল হলো প্লেস। তাহলে শেষে আছে ফুল স্টপ। এই বাক্যটি যে ছক, সেই ছকটা এই ছকের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এবং দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে এই সেন্টেন্সটার কাজটা হচ্ছে একটা ঘটনা বর্ণনা দেওয়া। ছেলেটি যে স্কুলে যাচ্ছে এটা একটা ঘটনা, এই ঘটনাটা বর্ণনা দিচ্ছে এই বাক্যটি। সুতরাং এই বাক্যটিকে আমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স বলব। দ্বিতীয় যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের নাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? এটা মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। সুতরাং অর্থ থেকে আমাদের পরিষ্কার যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার কাজটা হচ্ছে কোনো না কোনো প্রশ্ন করা, কোনো না কোনো প্রশ্ন করা। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কাজ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স আমাদেরকে প্রশ্ন করতে সাহায্য করে তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ছকটা, সেই ছকটা একটু দেখে নিই। প্রত্যেকটি সেন্টেন্সের একটা নির্দিষ্ট ছক থাকে। গঠনটা দুটো গঠন আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন করার জন্য আমাদের দুটো ছক ব্যবহৃত হয়। প্রথম ছকটা হচ্ছে, শুরু করব আমরা হেল্পিং ভার্ব দিয়ে,
হেল্পিং ভার্ব মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্বের মেন ফর্ম বা মেন ভার্ব, তারপর থাকবে রেস্ট, কোশ্চেন মার্ক। দ্বিতীয় ছক যেটা আছে সেটা প্রথমে থাকবে WH ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, রেস্ট, কোশ্চেন মার্ক। এখন প্রশ্ন হচ্ছে এই যে দুটো ছক, এই দুটো ছকে কখন কোনটা লাগাবো? না, যখন যদি আমরা দেখি কোনো একটা প্রশ্ন করার জন্য আমার উত্তরটা আসে ইয়েস অথবা নো, তখন আমাদের ছক লাগবে এটা। এই ছকটায় আনসার আসবে ইয়েস অথবা নো, আর এটার জন্য যে অ্যান্সারটা আসবে সেটা আসবে একটা ফুল ইনফরমেশন। এটার আনসার আসবে একটা ফুল ইনফরমেশন, যার জন্য এই টাইপের কোশ্চেনটাকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেন, আর এই টাইপের কোশ্চেনটাকে বলা হয় সিম্পল কোশ্চেন। এই দুই ধরনের ছক প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। 3 নম্বর সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সটা সংজ্ঞাটা কি আমরা একটু দেখে নিই এবং এর ছক কি হয় সেটাও দেখব। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে কোনো না কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয়, এই সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এর কাজটা হচ্ছে কি কি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করা। সেটার জন্য আমাদের ছক ব্যবহৃত হয়। আর হিসাব অনুযায়ী দুটো হয়, কিন্তু আমি এখানে 3টে করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। প্রথম যে ছকটা সেটা ব্যবহার করা হয় এইভাবে, MV1, মেন ভার্বের 1 নম্বর রূপ, তারপর রেস্ট, শেষে থাকবে ফুল স্টপ। 2 নম্বর ছকটা ব্যবহার করা হয় এইভাবে নিষেধ বোঝানোর জন্য, ডু নট, MP1 প্লাস রেস্ট, ফুল স্টপ। আর 3 নম্বর যেটা সেটা ব্যবহার করা হয় এইভাবে, লেট প্লাস সাবজেক্ট প্লাস MV1 প্লাস রেস্ট, ফুল স্টপ। তাহলে এই 3টে ছক দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে ব্যবহার করতে পারি। এই 3টে ছকে যে কোনো একটাকে বা প্রয়োজন অনুযায়ী আমার যেখানে যেটা লাগবে সেখানে সেটাকে ব্যবহার করব। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? প্রথম ছক অনুযায়ী যদি আমরা উদাহরণ দিতে যাই তাহলে আমরা বলতে পারি গো হোম। এখানে নিশ্চয়ই বুঝতে পারছো গোটা হলো V1, এটা হলো রেস্ট, তাহলে এটা 1 নম্বর ছকে বাক্যটি লেখা আছে। 2 নম্বরে যদি আমরা লিখতে যাই উদাহরণ হিসাবে লিখতে পারি ডু নট রান ইন দা সান। এখানে দেখতে পাচ্ছ বাক্যটি শুরু হচ্ছে ডু নট দিয়ে, তারপর রান হচ্ছে V1, ইন দা সান হলো রেস্ট, এবং শেষে অবশ্যই ফুল স্টপ মান থাকবে। আর 3 নম্বর যে ছকটা, সেই ছকে আমরা বাক্য লিখবো এইভাবে, লেট মি, লেট হলো মি হলো সাবজেক্ট, ডু এটা হলো V1, লেট মি ডু দা সাম, এটা হলো রেস্ট, ফুল স্টপ। তাহলে এই হলো আমার 3 ধরনের ছকে 3টে ভিন্ন ধরনের উদাহরণ। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের ছক, সংজ্ঞা এবং উদাহরণ তোমরা বুঝতে পেরেছো। এরপর 4 নম্বর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স আমাদের ইচ্ছা এবং যে ধরনের সেন্টেন্স আমাদের ইচ্ছা এবং প্রার্থনা প্রকাশ করে, ইচ্ছা এবং প্রার্থনা প্রকাশ করে,
যে সেন্টেন্স তাকে বলা হয় অপারেটিভ সেন্টেন্স। এই অপারেটিভ সেন্টেন্সের ছক কিন্তু একটাই, একটা শুরু হবে, গঠনটা শুরু হবে মে দিয়ে, মে সাবজেক্ট MV1 রেস্ট ফুল স্টপ। উদাহরণ হিসেবে যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলতে পারি মে ইউ বি হ্যাপি ইন লাইফ। এই বাক্য থেকে আমরা বুঝতে পারছি মে দিয়ে শুরু হয়েছে, এখানে রয়েছে সাবজেক্ট, এখানে রয়েছে V1 বাই MV1 সাবজেক্ট, এটা হলো রেস্ট। এইভাবে আমরা অপারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। 5 নম্বর যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখবো একটু দেখে নিই, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের সংজ্ঞা কি সেটা আগে দেখি। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগসূচক বাক্য। তাহলে নামটা থেকে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সের কাজটা হবে কোনো না কোনো আবেগকে প্রকাশ করা। আবেগ প্রকাশ করা মানে যে সেন্টেন্স কোনো না কোনো আবেগকে প্রকাশ করে সেই সেন্টেন্সকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কোন কোন ধরনের আবেগকে প্রকাশ করে, যে সমস্ত আবেগগুলো আমরা মনের মধ্যে সৃষ্টি করে থাকি, যেগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাম, যেমন আনন্দ, দুঃখ, রাগ, ঘৃণা ইত্যাদি ধরনের বিষয়, এ ধরনের যত সমস্ত আবেগ আছে সমস্ত আবেগগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। তার একটা ছক আছে, ছক সাধারণত দুটো ছক হয়, কিন্তু এখানে আমি তিনটে ছক দিচ্ছি বোঝার সুবিধার জন্য, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। প্রথম যে ছকটা সেটা হচ্ছে ইন্টারজেকশন। আমাদের পার্টস অফ স্পিচের যে 8 নাম্বার ভাগটা সেটা হচ্ছে ইন্টারজেকশন। এই ইন্টারজেকশনকে আমরা ব্যবহার করব এক্সক্লেমেটরি সেন্টেন্সে। ইন্টারজেকশন সাবজেক্ট ভার্ব রেস্ট ফুল স্টপ। সেকেন্ড যেটা, সেটা শুরু হবে হোয়াট দিয়ে, হোয়াট প্লাস নাউন সাবজেক্ট V1 প্লাস রেস্ট, থাকতে পারে বিষয়বস্তু। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখেছি, সেখানে হোয়াট ব্যবহার করা হতে পারে, কিন্তু এখানে যে হোয়াটটা ব্যবহার করা হবে সেই হোয়াটটার সঙ্গে কিন্তু শেষে কোশ্চেন মার্ক থাকবে না। আর আগেটা আমরা দেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট ব্যবহার করলে সেখানে কিন্তু অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকবে। আর 3 নাম্বারটা হচ্ছে হাউ, এরপর থাকবে কিন্তু নাউনের পরিবর্তে অ্যাডজেক্টিভ, এখানে থাকবে সাবজেক্ট ভার্ব রেস্ট। ভার্ব অবশ্যই V1 হতে পারে, V2 হতে পারে, শুধু ভার্ব লিখলেই হবে। আগেরটাতে আমরা অ্যাডজেক্টিভ নাউনের পর সাবজেক্ট, সাবজেক্টের পর এখানে V শুধু লিখবো, V1 নাও হতে পারে। আর হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট V প্লাস রেস্ট এবং বিষয়বস্তু। এই যে 3 ধরনের ছক আমরা পেলাম, এই 3 ধরনের ছকের মাধ্যমে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে লিখে থাকি। এরপর এই 3টে ছকের জন্য আমি সেপারেট একটা করে एग्जांपल দেওয়ার চেষ্টা করছি। নাম্বার 1 ছকের জন্য আমরা লিখতে পারি এলাস বিষয়বস্তু চিহ্ন দা ওল্ড ম্যান ডাইড ফুল স্টপ। 1 নাম্বার ছকের সেন্টেন্স হয়ে গেল। 2 নাম্বার ছকের জন্য আমরা বলতে পারি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ বিষয়বস্তু। 2 নাম্বার এখানে দেখতে পাচ্ছ হোয়াট আছে, এখানে বার্ড আছে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ লাগতেই পারে, আর্টিকেল অবশ্যই থাকবে, যেহেতু নাউন আছে। এটা হলো সাবজেক্ট এবং এটা হলো ভার্ব। বাকি এখানে রেস্ট পার্ট কিছু দেওয়া নেই বা দরকার নেই, আবার থাকলে থাকতেও পারে। 3 নাম্বার ছক অনুযায়ী যে সেন্টেন্সটা হবে সেটা অবশ্যই শুরু থাকবে হাউ, এরপর আমরা একটা অ্যাডজেক্টিভ লাগাচ্ছি হাউ বিউটিফুল
the flower, the flower is বিশ্ববেশ চিহ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে হাউ, হাউয়ের সঙ্গে হাউ ম্যাচ করছে, অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল, তারপর হচ্ছে সাবজেক্ট দ্য ফ্লাওয়ার, তারপর ভার্ব হচ্ছে ইজ, রেস্ট পার্ট এখানে দেওয়া নেই, কোন জায়গায় থাকতেও পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্সের যে ছক, এই ছকগুলো আমাদের কাজে লাগবে কোথাও। নিচের ক্লাসের ছাত্রছাত্রী যারা আছো ক্লাস 5 টু একেবারে 9 10 পর্যন্ত, তাদের প্রত্যেকের জন্য এগুলো কাজে লাগবে। সেন্টেন্স আইডেন্টিফিকেশনের জন্য এবং সেন্টেন্স কিভাবে টার্নিং করা হয় সেটার জন্য। প্রথমে তো আইডেন্টিফিকেশন, তারপর তো টার্নিং বা সেটার উপর তুমি যা কাজ করবে সেটা পরে ব্যাপারে। আগে তো আইডেন্টিফিকেশনটা করতে হবে, শিখতে হবে। এরপর ক্লাস 8 থেকে আমাদের এগুলোর উপর অন্য ধরনের কাজ শুরু হয়, সেটা হচ্ছে চেঞ্জ অফ ন্যারেশন। এই ন্যারেশন চেঞ্জ করতে হলে প্রথমেই আমাদেরকে সেন্টেন্স গুলোকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমি সেন্টেন্স চিনতে না পারি যে কোনটা কি ধরনের সেন্টেন্স, তাহলে কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ করা সমস্যা হয়ে যাবে। তাই প্রত্যেকটি সেন্টেন্সের ছক ভালো করে তোমরা রেডি করে রাখবে, কারণ যার ক্লাসে যেটা লাগবে তাকে সেই ক্লাসে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। এবার নিচের ক্লাসের জন্য সেন্টেন্সের ছকগুলো জানলেই হবে, তাহলে সেন্টেন্স গুলো চিনতে পারা যাবে। আর উঁচু ক্লাসে যারা আছো তাদের জন্য অবশ্যই ন্যারেশন চেঞ্জের জন্য ছকগুলো ভালো করে বুঝতে হবে। ছক না ধরতে পারলে কোনোভাবেই সেন্টেন্সটা চিনতে পারবে না। সেন্টেন্স চিনতে না পারলে ন্যারেশন চেঞ্জ করতে গেলে কিন্তু ভুল হবে। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্ষেত্রে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসছি।